আমি ডক্টর পরিমল সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ এডুকেশন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আমি আজকে এখানে যে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছি এটি এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পের অধীনে একটি অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি অর্থাৎ এই প্রকল্পটি আইআইটির উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আইআইটি তার মানে হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট এবং এই অনুষ্ঠানটি গুজরাট গভর্নমেন্টের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই অডিও ভিজুয়াল বক্তৃতায় আমি পরিমল সরকার সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে এই অনুষ্ঠানে আমি যেই বিষয়টি আলোচনা করব তা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখন কথা হলো যে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কথা বলার আগে কিছু বিষয় আমার একটু ভালো করে বলা দরকার, কারণ এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার বিভিন্ন সমস্যা সম্পর্কে যখন আমরা আলোচনা করি তখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার বিভিন্ন রকমের সমস্যা, তাদের সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে বিভিন্ন রকমের উদ্যোগ, বিভিন্ন রকমের আলাপ আলোচনা কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে প্রথমত আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে একটা ধারণা তৈরি করা দরকার যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কী এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মূলত কাদের জন্য এখানে দেয়া হয়। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটা ব্যবস্থা এবং এটা কবে শুরু হলো ভারতবর্ষে এবং এর বর্তমান পরিস্থিতি কী, এই ধরনের সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি এখানে আলাপ আলোচনা করব। এখন কথা হলো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা নির্দিষ্ট অর্থ তো কিছু আছে, তার ডেফিনেশন আছে, তার ধারণা আছে। সেগুলো বলার আগে আমি অন্তত এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে ইতিহাস এবং তার যে কিভাবে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অবতীর্ণ হলাম সেই সম্পর্কে একটু বলা দরকার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সাধারণত এখানে শিক্ষার যে সমস্ত বিভিন্ন মডেলগুলো ফলো করা হয়, এখানে কিন্তু সোশ্যাল মডেলকে ফলো করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা ফিলসফি বা একটা দর্শনে আমরা এগিয়ে চলেছি। এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের শিক্ষার জন্য বিভিন্ন সময়ে পৃথিবীতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একটা সময় ছিল পৃথিবীতে মেডিকেল মডেলকে ফলো করা হতো এবং সেই মেডিকেল মডেলকে ফলো করার ফলে সেখানে শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের সেপারেট একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে সেখানে আলাদাভাবে তাদেরকে সেখানে শেখানো হতো। কিন্তু পরবর্তীকালে সেই মেডিকেল মডেলটাকে রিজেক্ট করে পরবর্তীকালে একটা সোশ্যাল মডেল, সামাজিক মডেলকে গ্রহণ করা হলো এবং এই গ্রহণ করার পিছনে কিন্তু একটা বড় ফিলসফি আছে। ফিলসফিটা হলো যে একজন শিক্ষার্থী হয়তো তার যদি কোনো রকমের বিশেষ চাহিদা থাকে, সেই চাহিদাগুলোর বিভিন্ন রকমের ব্যবস্থার মধ্য দিয়ে, শিক্ষার ম্যানেজমেন্টের মধ্য দিয়ে তার হয়তো একটা শিক্ষা হয়তো সম্ভব, কিন্তু শুধু শিক্ষার গ্রহণেই কিন্তু এখানে শেষ কথা নয়, শুধু শিক্ষা গ্রহণেই কিন্তু লক্ষ্য নয়। এখানে একটা বৃহত্তর লক্ষ্যকে রেখে কিন্তু এই ইনক্লুসিভ যে ফিলসফি সেটাকে এখানে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ মেডিকেল মডেলকে বাদ দিয়ে আমরা যে সোশ্যাল মডেলটা গ্রহণ করলাম তার মূলত অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে এটা যে একজন শিক্ষার্থীর শুধুমাত্র শিক্ষাকে নিশ্চিত করা এখানে মূলত কাজ নয়, এখানে শুধুমাত্র কোনো একটা স্কিল ডেভেলপমেন্টই মূল কাজ নয়, এখানে কোনো শিক্ষার্থীকে পেশাগত উন্নতি করানোটাই শুধুমাত্র একমাত্র লক্ষ্য নয়। এখানে যেটা লক্ষ্য সেটা হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য লার্নার, অর্থাৎ শিক্ষার্থীর একটা সর্বাঙ্গীন উন্নতি এখানে কিন্তু আমাদের লক্ষ্য। এবং সর্বাঙ্গীন উন্নতির মধ্য দিয়ে একজন সঠিক সামাজিক নাগরিক মানুষ হিসেবে তাকে সমাজে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন বা ফিলসফি।
তাহলে মেডিকেল মডেল থেকে আমরা কেন এই সোশ্যাল মডেলে অবতীর্ণ হলাম তার একটা ব্যাখ্যা কিন্তু আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ একজন মানুষের সমাজের বাইরে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। সে মানুষ, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সামাজিক জীব এবং সমাজের মধ্যেই তাকে তার জীবন অতিবাহিত করতে হয়, সেখানেই তার জন্ম এবং সেখানেই তার মৃত্যু। যার ফলে সামাজিক মানুষ যদি আলটিমেট হয়ে ওঠা না যায়, তাহলে সে সমাজের বাকিদের সঙ্গে মিলেমিশে তার জীবনটা অতিবাহিত করতে পারবে না। সেজন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ডিজেবল চিলড্রেন যারা আছে, তারা যাতে একজন সামাজিক মানুষ হয়ে উঠতে পারে এবং তাদের যে বিভিন্ন রকমের প্রবলেমগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে কাটিয়ে যারা তার সমাজে একজন নাগরিক হিসেবে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারে, এটাই কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের মূল কথা। এখন ঘটনা হচ্ছে যে ইনক্লুসিভ এডুকেশন কথাটা যখন আমরা বলি, অর্থাৎ ইনক্লুশনের কথা যখন বলি, তখন কিন্তু তার উল্টোটাও আমাদেরকে ভাবতে হয়। তাহলে আমরা কি ইনক্লুড করতে চাই, তাহলে কি এক্সক্লুডেড হয়েছে। যদি কিছু এক্সক্লুডেড হয়ে থাকে তবেই কিন্তু তাকে ইনক্লুড করার একটা প্রশ্ন আসে। তাহলে আমরা যদি ডিকশনারি মিনিংটা দেখি তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায়, এটাকে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে দাঁড়ায় ইনক্লুশন মানি হচ্ছে টু ইনক্লুড। ইনক্লুশন মানি হচ্ছে টু হ্যাভ অ্যাজ এ পার্ট, contain in addition to other parts, or to put in with something or someone else, take in or consider as a part of a group। তাহলে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যদি এর একটা ইনার বা অন্তর্নিহিত অর্থ খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা দেখব সমাজ একটা যে বিবর্তন, সেই বিবর্তনের মধ্যে কিন্তু নানান রকমের ডিসক্রিমিনেশনের ইতিহাস রয়েছে, নানান রকমের মানুষের ইনইকুয়ালিটির ইতিহাস রয়েছে, নানান রকমের বৈষম্যের ইতিহাস রয়েছে এবং সোসাইটির মধ্যে নানান ধরনের অস্থিরতা রয়েছে। তার ফলে মানুষের মধ্যে বিভেদ রয়েছে এবং একটা সুস্থ সমাজ তখনই আমরা বলবো সুস্থ সমাজ যখন সেই সমাজ তার সকল নাগরিককে সমান মর্যাদা দিতে পারে। কিন্তু আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে দেখব এই সমান মর্যাদা কিন্তু নাগরিকরা অনেক জায়গায় পায় না। এবং পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, সেখানে মানুষের মধ্যে তাদের শারীরিক দুর্বলতার কারণে, তাদের মানসিক দুর্বলতার কারণে, তাদের বিভিন্ন ধরনের দুর্বলতার কারণে তারা অনেক সময় পিছিয়ে থাকে এবং বিভিন্ন রকমের সামাজিক বিভিন্ন ঘটনাবলী আছে, মানুষের মধ্যে যুদ্ধ হয়েছে, বিভিন্ন রকমের অস্থিরতার ফলে অনেক মানুষ কিন্তু সমাজের মূল স্রোত থেকে অনেক দূরে চলে গেছে। তাহলে এই যে মানুষরা সমাজের যে মূল স্রোত সেখান থেকে যে দূরে চলে গেল, অর্থাৎ সমাজে থেকেও তারা সমাজ থেকে বিচ্ছিন্ন, এরকম মানুষদেরকে বা এরকম শিশুদেরকে শিক্ষার আঙ্গিনায় আনাটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন বা মূল ফিলসফি। irrespective of their identity, irrespective of their physical condition, irrespective of their present status, they will come under the purview of education। তারা এডুকেশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তারা বিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাদের কোনো ব্যাকগ্রাউন্ড দেখা হবে না, তাদের ধর্ম দেখা হবে না, তাদের জাত দেখা হবে না, তাদের শারীরিক যদি কোনো সক্ষমতা থাকে সেটা দেখা হবে না। সব কিছু নির্বিশেষে তারা একটা বিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মূল কথা। এটা আমরা একটা ডিকশনারি মিনিং হিসাবে এটাকে যদি ব্যাখ্যা করি তাহলে টু ইনক্লুড সামওয়ান with something but to add, কিন্তু this is not confined only in the dictionary meaning. So I have given the meaning from the educational context, অর্থাৎ এডুকেশনাল কনটেক্সট থেকে বা সোশ্যাল কনটেক্সট থেকে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিশুদেরকে নানান রকমের তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কে সমাধানের জন্য তারা যাতে মানে একটা নাগরিক হিসেবে সমাজে গড়ে উঠতে পারে, তার জন্য তাদের সকলকে একটা নির্দিষ্ট শ্রেণীকক্ষের মধ্যে সকলকে একসঙ্গে শিক্ষা দেওয়াটাই হচ্ছে এই ইনক্লুসিভ এডুকেশনের মূল কথা। এখন কথা হচ্ছে যে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে সারা পৃথিবীতে নানান ধরনের কাজ হয়ে চলেছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ নিয়ে নানান রকমের প্রচেষ্টা সারা পৃথিবীতে হয়েছে। আমরা যদি পৃথিবীর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকমের সম্মেলনগুলো দেখি তাহলে দেখব সেখানে এডুকেশন ফর অল, সেটা কিন্তু যে ডাকার কনফারেন্স, সালামানকা কনফারেন্স, বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশ সেই সম্মেলনে হাজির হয়েছে এবং তারা বিভিন্ন রকমের প্রচেষ্টা গ্রহণ করেছে। সেই প্রচেষ্টাগুলো করতে গিয়ে
যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য সংস্থা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো কিন্তু এই প্রত্যেক মানুষের শিক্ষার জন্য এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ সকল শিশুকে শিক্ষার আঙ্গিনায় আনার জন্য তারা বিভিন্ন রকমের উদ্যোগ কিন্তু গ্রহণ করে চলেছে। তা সেই ক্ষেত্রে ইউনেস্কোর যে সংজ্ঞা অর্থাৎ তারা ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায় সেটা আমরা একটু এখানে আজকে আলোচনার মধ্যে রাখব। তারা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বলতে বোঝায় শিশুদের শিক্ষার সমস্ত বাধা দূর করে এবং এটি তার যে সমস্ত যে প্রান্তিক অবস্থার মধ্যে তারা আছে অর্থাৎ তারা যে মার্জিনালি সোসাইটিতে বাস করে সেই প্রান্তিকতার ঝুঁকি থাকা সত্ত্বেও তাদেরকে অংশগ্রহণের করাতে হবে, এটা হচ্ছে মূল কথা। একজন শিক্ষার্থী তার যে প্রান্তিক অবস্থান রয়েছে সমাজে সেই প্রান্তিকতাকে দূর করে তাকে শিক্ষার মধ্যে আনতে হবে এবং সেটা করতে গিয়ে তাকে সেখানে বিভিন্ন রকমের কৌশল পদ্ধতি এগুলো গ্রহণ করা হবে যাতে করে সাফল্যের সঙ্গে কাজটি সহজভাবে করা যায়, অর্থাৎ এটা ইউনেস্কো বলছে। এবং ইউনেস্কো বিভিন্ন দেশে তাদের প্রচুর ফান্ডিং হয় যাতে করে এই ধরনের যারা বিচ্ছিন্ন সমাজ থেকে শিক্ষা থেকে এই ধরনের শিশুরা যাতে শিক্ষার সুযোগ পায় বাকি শিশুদের সঙ্গে একসাথে বসে একটা বিদ্যালয়ের মধ্যে, সেই সুযোগের জন্য তারা কিন্তু অনেক রকমের কাজ করে চলেছে। এবং এই ইনক্লুসিভ এডুকেশনের লরম্যান অ্যান্ড ডেপলার তারা অনেক কাজ করেছেন, তাই তাদের এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ লরম্যান অ্যান্ড ডেপলার বলছেন অন্তর্ভুক্তিমূলক অর্থ হলো বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের সম্পূর্ণ অন্তর্ভুক্ত করা। যেই শিশুরা স্পেশাল চিলড্রেন বা স্পেশাল নিডস ডাইভার্স নিডস যাদের রয়েছে এরকম শিশুদেরকে সম্পূর্ণ রূপে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। যেটি প্রতিভাবান অক্ষমতা উভয়ই স্কুলের শিক্ষার সমস্ত দিক যা শিশুরা অ্যাক্সেস করতে হবে এবং উপভোগ করতে সক্ষম হয়, যাতে করে তারা ফুল ফ্লেজে তারা একটা বিদ্যালয়ের মধ্যে অংশগ্রহণ করতে পারে এবং নিয়মিত স্কুল এবং শ্রেণীকক্ষগুলি প্রকৃতভাবে মানিয়ে নেওয়া এবং সমস্ত শিশুদের চাহিদা মেটাতে পরিবর্তনের পাশাপাশি উদযাপন এবং পার্থক্যকে মূল্যায়ন করা জড়িত। অর্থাৎ তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়গুলোকে এখানে নিয়ে এসেছেন। এবার আমি যদি দেখি NCF 2005 অর্থাৎ ভারতবর্ষের নিরিখে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্তগুলো একেবারে নতুন এবং উল্লেখযোগ্য। তার ফলে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে যত NCF তৈরি হয়েছে তার মধ্যে NCF 2005 ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তারা বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মধ্যে সীমাবদ্ধ নয়, এর অর্থ অবর্জন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এইভাবে সকলকে আলিঙ্গন করে। কোনো এমন শিশু নয় যারা তাদের বিভিন্ন যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে যে যারা পিছিয়ে রয়েছে, কোনো কারণেই যেন কোনো শিশু বাদ না পড়েন। যত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে প্রত্যেককেই আমাদেরকে বিদ্যালয়ের আওতার মধ্যে আনতে হবে। সুতরাং এই ডেফিনেশনগুলোর যদি আমরা একটা সামারি করার চেষ্টা করি তাহলে দেখব যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা সেটাই বুঝব যে সমস্ত শিশুরা বিভিন্ন তাদের যে বিশেষ চাহিদা সেই চাহিদার কারণে তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার ফলে তারা শিক্ষার যে এক্সেস তারা সেটা নিতে পারেনি। তাই আমাদের দায়িত্ব হচ্ছে সকল শিশুকে সাধারণ যে শিক্ষার্থী সেই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একসাথে যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে এবং একজন সামাজিকীকরণের মধ্য দিয়ে একজন অন্যান্য সাধারণ শিশুদের মতো তারাও যাতে একজন সঠিক মানুষ হিসাবে সমাজে গড়ে উঠতে পারে সেটাকে নিশ্চিত করা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য। এখন কথা হচ্ছে যে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসঙ্গক্রম আলোচনা করতে গিয়ে আমাকে কিন্তু তার ঐতিহাসিক দৃষ্টিকোণটা একটু দেখা দরকার। অর্থাৎ এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আজকে যে আমরা সোশ্যাল মডেলের ভিত্তিতে এবং যে ফিলোসফি বা যে দর্শন আমরা গ্রহণ করেছি সেটা আমরা কি করে এলাম, তাহলে আমরা যদি দেখি তাহলে কিন্তু সেই ইতিহাস খুব ভালো নয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিন্তু প্রথমেই অন্তর্ভুক্তিমূলক ফিলোসফি কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে এটা গ্রহণ করিনি। এটা আসতে গিয়ে আমাদেরকে কতগুলো পর্যায়ক্রমে কতগুলো বিষয়ের মধ্য দিয়ে তবে আমরা আজকে এরকম একটা স্টেজে আসতে পেরেছি। তাহলে একটা সময় ছিল যখন আমরা যদি এক এক করে দেখি তাহলে দেখব সেই বিবর্তনটা কেমন হয়েছে। অর্থাৎ এখানে চারটে মূল বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। অর্থাৎ কিভাবে ধাপে ধাপে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এলাম। তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সক্লুশন।
এক্সক্লুশন মানে হচ্ছে বিভিন্ন চাহিদা সম্পন্ন শিশু, তার মধ্যে স্পেশাল চিলড্রেন রয়েছে, বিভিন্ন রকমের ডিজেবল চিলড্রেন রয়েছে, যারা বিভিন্ন রকমভাবে সমাজ থেকে বঞ্চিত, তাদের পভার্টির কারণে, তাদের ব্যাকগ্রাউন্ডের কারণে, তাদের ফ্যামিলির কারণে, তাদের বাবা মা হারিয়ে যাওয়ার কারণে নানান রকমের কিন্তু এরকমভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি যে কারা স্পেশাল নিড, কাদের আজকে তা এক্সক্লুডেড হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যারা হচ্ছে ডিজেবল চিলড্রেন, যে ফিজিক্যাল, মেন্টাল বিভিন্ন রকমের ডিসেবিলিটি আমরা দেখতে পাই, সেরকম শিশুরাই কিন্তু বেশি অবহেলিত এবং তারাই বেশি এক্সক্লুডেড। এখন কথা হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, এই সমস্ত শিশুদেরকে আমরা কেমনভাবে দেখতাম, তার একটু ইতিহাস যদি আমি বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে সমাজে কোনো পরিবারে যদি ডিজেবল চিলড্রেন জন্মগ্রহণ করতো তাহলে গোটা পরিবার কিন্তু তাদেরকে সেই পরিবারটাকে গোটা সমাজ কিন্তু সেই পরিবারটাকে বিচ্ছিন্ন করে রাখতো। সেখানে ধরা হতো যে এই পরিবারের যারা পিতামাতা, যাদের আজকে এরকম একটা সন্তান পেয়েছে, তাদের নিশ্চয়ই কোনো অভিশাপ আছে এবং ঈশ্বর বা ভগবান রুষ্ট হয়ে রাগ করে তাদেরকে এরকম একটা সন্তান দিয়েছে। এই ধরনের কিন্তু বিভিন্ন রকমের ব্যাখ্যা ছিল, যার সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক কোনো কিন্তু এক্সপ্লানেশন নেই। আমরা জানি এবং সায়েন্টিফিক এবং বৈজ্ঞানিক এক্সপ্লানেশন কিন্তু অন্য কথা বলে। সেখানে বিভিন্ন রকমের জেনেটিক ফ্যাক্টরস, সেখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, বিভিন্ন কারণে কিন্তু এই ধরনের শিশুর জন্ম হতে পারে। কিন্তু যদি আমরা ধর্মীয় ব্যাখ্যা দেখি বা অন্যান্য অনেক মতবাদ বা অনেক মানুষের মধ্যে অনেক কুসংস্কার দেখি, সেই কুসংস্কারগুলো কিন্তু একদমই গ্রহণযোগ্য নয়। তাহলে এরকম একটা সমাজ ব্যবস্থা ছিল, অর্থাৎ কোনো ডিজেবল শিশু, তার শিক্ষা তো দূরের কথা, তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হতো, তার পরিবারকে বিচ্ছিন্ন করা হতো, কারণ এটাই ধরা হতো যে তাদের পিতামাতা কোনো পাপ কাজ করেছেন, তার জন্য আজকে এরকম সন্তান জন্ম হয়েছে। তার ফলে তাদের অনেক সমাজ ব্যবস্থা ছিল, সেখানে তাদেরকে মেরে ফেলা হতো, কারণ তাদের বাঁচার কোনো অধিকার নেই, তাদেরকে বিভিন্ন রকমভাবে স্টিগমেটাইজ করা হতো। এবং এই ছিল আমাদের ইতিহাস, যার ফলে ল্যাক অফ অ্যাকসেপ্টেন্স ডিউ টু সুপারস্টিশন অ্যান্ড স্টিগমা, ইট ওয়াজ ভেরি মাচ ওয়াইড অল ওভার দি ওয়ার্ল্ড। শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, মানুষের মধ্যে এরকম ধারণাই ছিল। এবং সেখান থেকে মানুষ যখন আস্তে আস্তে জ্ঞান, বিজ্ঞান বা বিভিন্ন রকমের চিন্তাধারার মধ্যে যখন মানুষের মধ্যে যখন সঠিক চিন্তাভাবনা এলো, মানুষ যখন বিভিন্ন বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলোকে এক্সপ্লেন করতে পারলো, তখন মানুষের মধ্যে আস্তে আস্তে সেই সুপারস্টিশনগুলো বা যে সমস্ত স্টিগমাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকলো। তখন আমরা দেখলাম যে সেখানে কিন্তু যে সমস্ত স্পেশাল চিলড্রেন রয়েছে, তাদের শিক্ষার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা বা প্রতিষ্ঠান কিন্তু সারা পৃথিবীতে গড়ে উঠল। আমরা যদি হেলেন কেলারের ইতিহাস দেখি তাহলে দেখব যে সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর ছিল, কারণ সে সময় আমেরিকার মতো দেশেও কিন্তু খুব যে প্রচুর পরিমাণে বিদ্যালয় ছিল তাকে পড়ানোর জন্য, সেরকম কিন্তু নয়। তার বাবা মা তার শিক্ষার জন্য প্রায় 2000 কিলোমিটার দূরে কোনো একটা স্কুলে তাকে ভর্তি করিয়েছিলেন এবং সেখানে শিক্ষক পাওয়া যাচ্ছিল না এবং সেখানে কীভাবে সে শিখবে সেই কোনো কিছু নিশ্চিত ছিল না। যাই হোক, পরবর্তীকালে এনএস সুলেভান, একজন বিখ্যাত শিক্ষক, তাকে পড়িয়েছিলেন এবং তাকে একটা আকাঙ্ক্ষিত মানে পৌঁছে দিয়েছিলেন, যার ফলে আমরা হেলেন কেলারকে পেয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে ইতিহাস। এবং সেদিক থেকে বলতে গেলে সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে সেগ্রেগেশন, অর্থাৎ আলাদা স্কুল বা প্রতিষ্ঠান, অর্থাৎ যারা ডিজেবল চিলড্রেন বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদেরকে আলাদা রেখে পড়ানোর একটা ব্যবস্থা কিন্তু ছিল, যেটা সাধারণ যে শিক্ষার্থী, সাধারণ যে শিশু, তাদের থেকে আলাদা রেখেই তাদেরকে পড়ানোর ব্যবস্থা ছিল। এবং থার্ড যে বিষয়টা এলো সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অর মেইন স্ট্রিমিং, অর্থাৎ নিয়মিত বা একই স্কুলে সেটিংসের মধ্যে তাদেরকে পড়ানো, প্লেসমেন্ট ইনটু রেগুলার অর সেম স্কুল সেটিংস। এটা একটা স্কুলের মধ্যেই কিন্তু তাদেরকে ইন্টিগ্রেট করার একটা পরিকল্পনা করলো, অর্থাৎ স্কুলের মধ্যে, বাট কিন্তু একই ক্লাসের মধ্যে নয়। অর্থাৎ স্কুলের মধ্যে যদি তারা আসে তাহলে বাকি শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে তাদের একটা মেইন স্ট্রিমিং হতে পারে, এরকম একটা চিন্তাধারা কিন্তু পরবর্তীকালে এলো। কিন্তু এটাও কিন্তু আমাদের লক্ষ্য নয়।
আমাদের লক্ষ্য হচ্ছে একজন মানুষ যখন সমাজে বড় হয় আরেকজন মানুষের সঙ্গে পাশাপাশি বসে পাশাপাশি তাদের যে অনুভূতিগুলো তারা যখন শেয়ার করে তখন একজন আরেকজনের প্রতি একটা হৃদ্রতা তৈরি হয়, একটা সমানুভূতি তৈরি হয় এবং সেখান থেকে সে একজন মানুষ হয়ে ওঠে। কিন্তু শুধুমাত্র একই স্কুলের মধ্যে হলেই কিন্তু সেটা হয় না, তার একেবারে যদি না সে পাশে বসতে পারে। কিন্তু যখন এই ইনক্লুশনটা আমরা গ্রহণ করলাম, অর্থাৎ এই সোশ্যাল মডেলটা আমরা গ্রহণ করলাম, তখন স্কুলের পুনর্গঠন এবং সমস্ত ছাত্রের চাহিদা পূরণের জন্য একেবারেই একই সেটিংসের মধ্যে একই ক্লাসরুমের মধ্যে সাধারণ শিশুদের সঙ্গে তাকে একসঙ্গে শিক্ষা প্রক্রিয়া পরিচালনার জন্য তাকে আহ্বান করা হলো। অর্থাৎ তাদের চাহিদা যেমনই হোক না কেন সে বাকি সাধারণ শিশুদের সঙ্গে পড়ার, তাদের সঙ্গে খেলার এবং একসঙ্গে জীবনকে অতিবাহিত করার সুযোগ তাকে দেয়া হলো। তার কারণ, তার ব্যাখ্যা আমি আগেই বলেছি। তাহলে এটাই হচ্ছে এক্সক্লুশন, সেগ্রিগেশন এবং ইন্টিগ্রেশন থেকে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু এই ফিলোসফি গ্রহণ করেছি, সেটা হচ্ছে ইনক্লুশন। তাহলে এক্সক্লুশনের যদি আরও ভালো আমরা ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় কীরকম, যেটা আমি ইতিহাস বললাম, অর্থাৎ তোমাকে এখানে গ্রহণ করা হবে না, তোমাকে দেখতে আলাদা এবং তুমি আমাদের বাকিদের মতো নও, অনুগ্রহ করে আমাদের থেকে দূরে থাকো। এই ছিল চিন্তাভাবনা। কোনো শিশু যদি ব্যতিক্রম হতো তার চাহিদার কারণে, তার এবিলিটির কারণে, তাহলে তাকে আমরা এরকম তার সঙ্গে বিহেভ করতাম বা এরকম ট্রিটমেন্ট তার সঙ্গে আমরা করতাম। সেখান থেকে আমরা কোথায় এলাম? সেগ্রিগেশন, অর্থাৎ আমরা দুঃখিত, তোমার জন্য এখানে কোনো ব্যবস্থা নেই, তুমি কোনো বিশেষ স্কুলে যোগ দাও যেটা তোমাদের জন্য তৈরি। অর্থাৎ হেলেন ক্লেয়ারকেও কিন্তু এরকম একটা সেগ্রিগেটেড ব্যবস্থার মধ্যে তার পড়াশুনো চালিয়ে নিতে হয়েছিল। তারপরে আমরা সেখান থেকে এলাম ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশন মানেই হচ্ছে আপনি স্বাগত জানাই আপনাকে, যদিও আমরা আপনার চাহিদা মেটানোর জন্য প্রস্তুত নই, তবুও কোনো না কোনোভাবে আমরা আপনার নিজের ঝুঁকিতে আপনাকে মানিয়ে নেব। অর্থাৎ আপনাকে আমি ওয়েলকাম করছি, আপনাকে আমি নিচ্ছি, আপনি আসুন, পড়ুন, কিন্তু আপনার চাহিদা কিন্তু আপনাকেই মেটাতে হবে এবং আমরা পুরোটা দায়িত্ব আপনার নিতে পারবো না। তার মানে এটাও কমপ্লিটলি আমাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হলো না। কিন্তু যখন আমরা ইনক্লুশনে এলাম তখন কিন্তু স্কুল আপনাকে স্বাগত জানায়, খোলা মনে স্বাগত জানায়। আপনি স্কুলে আসা অন্যান্য শিশুদের মতো আমরা অন্যদের সাথে আপনার প্রয়োজনে খেয়াল রাখার চেষ্টা করব। অর্থাৎ আপনি স্বাগত এবং আপনি কোনো আলাদা কেউ নন, আপনি বাকি যে সাধারণ শিশুরা আছে তাদের মতোই আপনি একজন শিশু। এই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল দর্শন। এখন কথা হচ্ছে যে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দর্শনের কথা আমরা এখানে আলোচনা করলাম এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দর্শন তো গ্রহণ করলে হবে না, শুধু দর্শন গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বিভিন্ন নীতিও গ্রহণ করতে হবে, আমাদেরকে বিভিন্ন পলিসিও নিতে হবে। কারণ পলিসির কারণে নইলে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো বিভিন্ন সরকারি আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়, তাহলে কিন্তু তারাও সেই আর্থিক সাহায্য বা সেই পরিচালনা করতে পারবে না। তাহলে এখানে কিছু প্রিন্সিপালস, কিছু পলিসি, কিছু নীতি গ্রহণ করা ভীষণভাবে দরকার। তাহলে আমরা এখন আলোচনা করব যে আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে এখানে কী ধরনের নীতি বা কী ধরনের প্রিন্সিপালস, কী ধরনের পলিসি এগুলো গ্রহণ করা হয়েছে। তাহলে এই ভারতবর্ষের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি গ্রহণের কথা যদি আমরা বলি তাহলে তার একটা বিরাট ইতিহাস রয়েছে। ভারতবর্ষ এই শিশুদের শিক্ষার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আইন গ্রহণ করেছে, তার সংবিধানে বিভিন্ন রকমের অধিকারের কথা বলেছে। অনেক রকম প্রচেষ্টার পরেও দেখা গেছে যে যেই আশা আকাঙ্ক্ষা বা যে কমপ্লিট যে একটা অ্যাকসেপ্টেন্স বা সকল শিশু যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেটার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েও কিন্তু সরকার ফেল করেছে, অর্থাৎ সে কৃতকার্য হতে পারেনি। আমরা যদি ইভেন স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে দেখি, আমরা যদি সেখানেও তাই স্বাধীনতার পর থেকে বিভিন্ন রকমের সংবিধানের বিভিন্ন ধারাতে কিন্তু এই শিক্ষার অধিকার মানুষকে দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করা হয়েছে। তা সত্ত্বেও আমরা দেখলাম যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাইছিলাম সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারিনি, যার ফলে 2009 সালে একটা যুগান্তকারী পদক্ষেপ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছিল, সেটা হচ্ছে একটা এডুকেশন অ্যাক্ট করা হয়েছিল, যেটাকে আমরা বলি রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই রাইট টু এডুকেশন অ্যাক্ট মানে হচ্ছে শিক্ষাকে একেবারে অধিকার হিসেবে এবং আইনতভাবে এর অধিকার সকলকে দেওয়া হয়েছে। কোনো বাবা মা চাইলেও তার শিশুকে শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবে না। 1 থেকে 14 বছর বয়স অবধি
6 থেকে 14 বছর বয়স অবধি সকল শিশু শিক্ষার আঙ্গিনায় আসবে এবং শিক্ষা গ্রহণ করবে। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য একটা মূলত যেই ধরনের পলিসি নেওয়া উচিত ছিল সেটা কিন্তু ভারতবর্ষ গ্রহণ করেছে। 6 থেকে 14 বছর বয়স অবধি কোনো শিশু কোনোভাবেই যেন শিশু শ্রমিক না হয়ে যায়, কোনোভাবেই যেন ভিকটিম না হয়ে যায়, কোনোভাবেই যেন তাকে কেউ ডিসক্রিমিনেট করতে না পারে, ইভেন তার বাবা মাও যাতে ডিসক্রিমিনেট করতে না পারে, এরকমই একটা শক্তিশালী আইন কিন্তু ভারতবর্ষে পেল, সেটা হচ্ছে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গভর্নমেন্টের যে অ্যাটিটিউড সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ, অর্থাৎ তারা পজিটিভলি কিন্তু বিষয়টাকে চেয়েছে যে ভারতবর্ষের সকল শিশু শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হোক, যেরকমই তাদের চাহিদা হোক, যেরকমই তাদের এবিলিটি হোক, যেরকমই তাদের স্ট্যাটাস হোক, যেরকমই তাদের পরিচয় হোক, তারা যেন শিক্ষার আঙ্গিনায় আসতে পারে। এবং দ্বিতীয়ত হলো প্রিন্সিপালস অফ অ্যাকনোলেজিং দ্যাট অল চিলড্রেন ক্যান লার্ন। তাহলে এই যে 6 থেকে 14 বছর বয়স অবধি সকল শিশু শিক্ষার সুযোগ পাবে, শুধুমাত্র শিক্ষার আঙ্গিনায় আনলেই কিন্তু হবে না, তাদের লার্নিংটাকে এনশিওর করতে হবে, তারা কিভাবে লার্নিং করতে পারছে। সেই লার্নিংকে এনশিওর করতে গিয়ে আমরা দেখেছি ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। সেই অর্থনৈতিক সমস্যার কারণে প্রচুর মানুষ আছে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সেই দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষরা তাদের সন্তানদেরকে, শিশুদেরকে তাদের যে পরিমাণ নিউট্রিশন দরকার বেঁচে থাকার জন্য, সেই পরিমাণে নিউট্রিশন কিন্তু তারা প্রোভাইড করতে পারে না। তার ফলে শিক্ষার আঙ্গিনায় তারা এলেও তারা কিন্তু শিক্ষাতে মনোনিবেশ করতে পারছে না, কারণ মানুষের খিদে নিয়ে কিন্তু অন্য কাজ করা যায় না। তার জন্য গভর্নমেন্ট সেটাকেও এনশিওর করার চেষ্টা করেছে, শিখতে গেলে যাতে তার মিনিমাম একটা নিউট্রিশনের মধ্য দিয়ে, সে একটা খাবার মধ্য দিয়ে সে যাতে তার প্রতিদিনের যে খিদে সেটা মেটাতে পারে, তার জন্য সেখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে বিদ্যালয়গুলোতে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য একটা মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে সেই মিলটা খেয়ে তারা অন্তত শিক্ষার সঙ্গে নিজেদেরকে নিযুক্ত করতে পারে। এবং আনুষঙ্গিক যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা দরকার সেগুলো কিন্তু ব্যাপকভাবে করা হয়েছে, অর্থাৎ তাদের খেলার মাঠ থেকে শুরু করে তাদের শ্রেণীকক্ষে বসার জায়গা এবং তাদের উপযুক্ত টয়লেট এবং ওয়াটার সাপ্লাই, এই বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দিয়ে সরকার কিন্তু প্রচুর আর্থিক বরাদ্দের মধ্য দিয়ে যাতে সকল শিশু অন্তর্ভুক্ত হতে পারে শিক্ষার মধ্যে, সেটাকে এনশিওর করা হয়েছে। তৃতীয়ত হলো প্রিন্সিপালস অফ সেলিব্রেটিং ডাইভার্সিটি, বৈচিত্র্য উদযাপনের নীতি। এটা ভারতবর্ষের মতো একটা দেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ ভারতবর্ষ একটা দেশ যেখানে আমরা বৈচিত্র্যতা ব্যাপকভাবে লক্ষ্য করি। বিভিন্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, ইভেন যদি কোনো একটা রাজ্যের আমরা দেখি, সেখানে কিন্তু মানুষের বিভিন্ন রকমের বৈচিত্র্যতা মানুষের মধ্যে রয়েছে। মানুষের শারীরিক যে বিভিন্ন রকমের যে মানুষের যে ফিজিক্যাল ফিচার্স, তার মধ্যে ডাইভার্সিটি রয়েছে। মানুষের কালচার, মানুষের ভাষা, মানুষের যে পেশাগত দিক, বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু ভীষণভাবে ডাইভার্স। সুতরাং এই ডাইভার্সিটিকে যদি আমরা রেসপেক্ট না করি, এই ডাইভার্সিটিকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে কিন্তু সকল শিশুকে আমরা শিক্ষার আঙ্গিনায় আনতে পারবো না। সেখানে যদি আমাদের সোসাইটি কাস্ট বেসড হলেও সেটাকে যদি আমরা শিক্ষার আঙ্গিনায় গুরুত্ব দিই, আমাদের সোসাইটি রিলিজিয়াস বেসড সোসাইটি, অর্থাৎ এখানে সব রকম রিলিজিয়ান রয়েছে, সেটাকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আমরা সকল শিশুকে একসঙ্গে আনতে পারবো না। তাহলে গোটা ভারতবর্ষে আমরা যদি দেখি যে জন ডিউই যে উক্তিটা করেছিলেন, অর্থাৎ একটা বিদ্যালয় হচ্ছে একটা মিনিয়েচার ফর্ম অফ আ সোসাইটি। একটা সমাজ, একটা স্কুল বা একটা বিদ্যালয় বা একটা শ্রেণীকক্ষ হচ্ছে একটা গোটা সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ গোটা সমাজটাকে আমরা একটা বিদ্যালয় বা শ্রেণীর মধ্যে দেখতে পাই, কারণ সেখানে সব রকমের সমাজের সব রকমের মানুষ একসঙ্গে বসে তারা কিন্তু শিক্ষা গ্রহণ করে। তাহলে এই প্রিন্সিপালস অফ সেলিব্রেটিং ডাইভার্সিটি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, শিশু বিকাশের সমস্ত দিক সম্বোধনের নীতি এখানে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাড্রেসিং অল অ্যাসপেক্টস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। একটা শিশুর বিকাশের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে নেওয়া হয়েছে। একটা যেমন আমি বলেছি যে মিড ডে মিল, যাতে করে তারা অন্তত একটু নিউট্রিশন পেতে পারে, কারণ নিউট্রিশনের সঙ্গে শিক্ষার কিন্তু একটা বিরাট সম্পর্ক আছে। ঠিক তার পাশাপাশি সেখানে তাদের বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এবং তাদের যে
বিভিন্ন রকমের যে চাহিদা, বিশেষ চাহিদা, সেই চাহিদার কারণে যাতে করে তাদের কোনো রকমের হ্যারাসমেন্ট হতে না হয় সেদিকটাও কিন্তু লক্ষ্য করা হয়েছে এবং সেই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। আইনের মাধ্যমে সেগুলোকে যাতে বন্ধ করা যায়, বিভিন্ন রকমের কুসংস্কার থাকে মানুষের মধ্যে, বিভিন্ন কুসংস্কারের কারণে তারা শিক্ষার্থীদেরকে, শিশুদেরকে বিদ্যালয়ে পাঠায় না, সেই বিষয়গুলোকে যাতে আরও মিনিমাইজ করা যায়, এই ধরনের বিভিন্ন রকমের প্রিন্সিপাল গ্রহণ করা হয়েছে। এবং পঞ্চমত হলো প্রিন্সিপালস অফ অ্যাকনোলেজিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যান্ড স্পেশাল নিডস, স্বাতন্ত্র্য, পার্থক্য এবং বিশেষ চাহিদা স্বীকার করার নীতি। অর্থাৎ শিশুরা সমাজে বিভিন্ন রকমের চাহিদা, বিভিন্ন রকমের ডাইভার্সিটির কথা আমি বলেছি, তাদের ফিজিক্যাল ডিসেবিলিটি থাকতে পারে, নানান রকমের কিছু থাকতে পারে, সেই সমস্ত বিষয়গুলোকে যাতে অ্যাকনোলেজ করা হয়, তাদের গুরুত্ব দেওয়া হয়, সেই সমস্ত নীতিও কিন্তু এখানে নেওয়া হয়েছে। এবং তার সঙ্গে 6 নম্বর যদি আমরা বলি যে সিক্সথ যে বিষয়টা এখানে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রিন্সিপালস অফ ডিউ প্রিপারেশন অন দ্য পার্ট অফ স্কুল, স্কুলের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতির নীতি। সেই প্রস্তুতিটা কেমন প্রস্তুতি, সেই প্রস্তুতি যদি আমরা বলি তাহলে এখানে কিছু বিষয় আমাদেরকে বলতে হবে। যেমন হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যখন আমরা গ্রহণ করলাম, এই ফিলোসফিটা বা এই দর্শনটা, তখন আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো একটা সাধারণ বিদ্যালয়ে এতদিন ধরে যে সমস্ত ডিজেবল চিলড্রেনরা ছিল তারা যখন বিশেষ স্কুলে যেত, সেখানে কিন্তু বিশেষ স্কুলে তাদের বিশেষ ব্যবস্থাগুলো ছিল। যেমন হচ্ছে যে যদি আমি কোনো একটা লো ভিশন স্টুডেন্টকে পড়াতে চাই, শিক্ষার্থীকে পড়াতে চাই, তার জন্য একটা আমাদের কিন্তু ব্রেল সিস্টেমের ব্যবস্থা রাখতে হবে। আমরা যদি কোনো হেয়ারিং ইম্পেয়ার্ড কোনো শিশুকে যদি পড়াতে চাই, তার জন্য হেয়ারিং বিভিন্ন রকমের এইডস লাগবে। আমরা যদি কোনো অর্থোপেডিক্যাল কোনো এম্পায়ারমেন্ট কোনো শিশুকে পড়াতে চাই, সেখানে কিন্তু তাদের জন্য বিভিন্ন রকমের টেকনোলজি বেসড বিভিন্ন টয়লেট থেকে শুরু করে তার র্যাম্প থেকে শুরু করে এই সমস্ত বিভিন্ন রকমের প্রিপারেশনগুলো লাগবে। কারণ আমরা সকল শিশুকে একই শ্রেণীকক্ষের মধ্যে আনতে চাই, বিকজ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এটাই হচ্ছে মূল নীতি। তাহলে সেই নীতিকে যখন আমরা গ্রহণ করেছি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটাও দরকার। একজন শিশু তার ডিসেবিলিটির কারণে সে ক্লাসরুম অ্যাক্সেস করতে পারবে না, এটা যেন না হয়। তাহলে এই যে র্যাম্প, হিয়ারিং যে সমস্ত এইডস, তারপরে হচ্ছে যেটা আমি ব্রেলের কথা বললাম, বা একটা রিসোর্স রুম করতে হবে, যে রিসোর্স রুমের মধ্যে সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট থাকবে, টিচিং এইডস থাকবে। কারণ একটা সাধারণ শিশুকে শিক্ষা দেওয়ার জন্য যে টিচিং এইডস, সেখান থেকে কিন্তু বিশেষ শিক্ষার্থীদের জন্য আরও ভালো রকমের বা আরও মানে টেকনোলজি বেসড বিভিন্ন রকমের টিচিং এইডস ব্যবহৃত হয় এখন, সেগুলোর ব্যবস্থা করা। তাহলে কত রকমের প্রিপারেশন কিন্তু আমাদেরকে নিতে হয় স্কুলের পক্ষ থেকে। 7th হলো প্রিন্সিপালস অফ সিকিং কোঅপারেশন ফ্রম অল, সকলের কাছ থেকে সহযোগিতা চাওয়ার নীতি। সকলের কাছ থেকে সহযোগিতা চাওয়ার নীতি মানে হলো কোনো একটা বিদ্যালয়কে যখন আমরা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় হিসেবে ট্রান্সফর্ম করিয়েছি, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের মধ্যে যে সমস্ত স্টিগমাগুলো রয়েছে, সুপারস্টিশনগুলো রয়েছে, যে নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। সেগুলো যদি আমরা বর্জন না করি তাহলে কিন্তু আমরা সেই শিশুদেরকে গ্রহণ করতে পারবো না। এখনও যদি কোনো বিদ্যালয়ে এমপ্লয়ির মধ্যে কোনো সুপারস্টিশন থাকে যে কোনো একটা ফিজিক্যালি ডিজেবল চিলড্রেন সে ভগবানের মানে ভগবান যেহেতু তার বাবা মা পাপ করেছেন সেই জন্য তার আজকে পৃথিবীতে আগমন ঘটেছে, এটা যদি এরকম চিন্তাভাবনা হয় তাহলে তো সে সেই শিক্ষার্থীকে কোনোভাবেই গ্রহণ করতে পারবে না। তাহলে এটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। তাহলে এই টোটাল এন্টায়ার যত স্টেক হোল্ডার আছে, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং একটা বিদ্যালয়ের মধ্যে যত মানুষ আছে, প্রত্যেককে কিন্তু তার অ্যাটিটিউড বদলাতে হবে। তাকে একটা ইতিবাচক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে কিন্তু ইনভলভ হতে হবে, এবং যার ফলে সে যদি সেই অ্যাটিটিউড না করতে পারে তাহলে কিন্তু সে কোঅপারেট করতে পারবে না। তাহলে এখানে আমরা হোল স্কুলের অ্যাপ্রোচ আমরা জানিয়ে এসেছে, সেখানে হোল স্কুলের মধ্যে একটা হোলিস্টিক নিয়ে সকল স্টেক হোল্ডার তারা কিন্তু পজিটিভ ওয়েতে এখানে তাদের একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এই শিক্ষার্থীদের জন্য তারা শিক্ষা দেবে, এই নীতি কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং অষ্টমত হলো প্রিন্সিপালস অফ প্রমোটিং আ সাপোর্টিভ কালচার অফ লার্নিং। আমি একটা অ্যাটিটিউডের কথা বললাম,
কিন্তু আমি একটা সুপারস্টিশনকে মিনিমাইজ করে বা সুপারস্টিশনগুলোকে লজিক্যালি বিচার করে বৈজ্ঞানিক চিন্তাভাবনা করে আমি একটা অ্যাটিটিউড বদলানোর কথা বললাম। তাহলে এই যে অ্যাটিটিউডটা যদি না বদলাতে পারি, তাহলে বিদ্যালয়ের অভ্যন্তরে যে সংস্কৃতিটা রয়েছে, অর্থাৎ ইনস্টিটিউশনাল যে ক্লাইমেট বা ইনস্টিটিউশনাল যে কালচার, সেটা কেমন হবে? সেটা যদি সাপোর্টিভ না হয়, সেই কালচারটা যদি সাপোর্টিভ না হয়, সহযোগিতামূলক না হয়, তাহলে কিন্তু আমরা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কিন্তু সাকসেস অর্জন করতে পারবো না। তাহলে সেখানকার একটা যদি পার্থক্য আমি দিই, সেই পার্থক্য আমরা বলতে পারি এটা কখনোই সিম্প্যাথেটিক হওয়া উচিত নয়, এটা অবশ্যই এমপ্যাথেটিক হওয়া উচিত। যখন আমরা সিম্প্যাথির কথা বলি তখন কিন্তু তার অনেক লিমিটেশন হয়ে যায়। একটা ফিজিক্যাল ডিসেবল চিলড্রেন যখন বিদ্যালয়ে আসে, তার নানা রকমের অসুবিধে থাকে, তার টয়লেট থেকে শুরু করে, তার শিক্ষা গ্রহণ করা থেকে শুরু করে, তার আহার থেকে শুরু করে, এই বিভিন্ন আসপেক্টে কিন্তু তার সাহায্যের দরকার হয়। এবং সেই সাহায্যটা যে সবসময় তার বাড়ির লোকরা এসে করবে এরকম কিন্তু নয়। সেই জন্য সেখানে কিন্তু তার একটা পজিটিভ সংস্কৃতি একটা বিদ্যালয়ের মধ্যে তৈরি করা দরকার। সেখানে যারা থাকবেন, যারা কাজ করবেন, যারা স্টেক হোল্ডার, প্রত্যেকের মধ্যেই যাতে একটা এমপ্যাথেটিক্যাল গ্রাউন্ডে সবাই বিষয়গুলোকে দেখেন বা একটা এমপ্যাথি যাতে সবার মধ্যে থাকে, তবেই কিন্তু আমরা এই চ্যালেঞ্জটাকে নিতে পারবো। কারণ আফটার অল ইট ইজ আ বিগ চ্যালেঞ্জ, এটা একটা বড় চ্যালেঞ্জ। যারা ডিজেবল চিলড্রেন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের সাধারণ শিশুদের মতো যদি আমরা ভেবে নিই যে খুব সহজভাবে তাদেরকে আমরা শিক্ষার আঙ্গিনে আনতে পারবো এবং শিক্ষা কার্য পরিচালনা করতে পারবো, তাহলে আমার মনে হয় যে সেটা কোথাও ভুল হয়ে যাবে। নবমত হচ্ছে অন্তর্ভুক্তির জন্য উপলব্ধ অনুশীলন নীতি এবং সংস্থাগুলোর ব্যবহার করার নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ মেকিং ইউজ অফ প্র্যাকটিস পলিসিস অ্যান্ড রিসোর্সেস অ্যাভেলেবল ফর ইনক্লুশন। আমি ইতিমধ্যেই আমার আলোচনার মধ্যে আমি পলিসির কথা বলেছি, প্রিন্সিপালের কথা বলেছি, আমি রিসোর্সের কথা, রিসোর্স রুমের কথা বলেছি, এবং এই বিষয়গুলোও কিন্তু এখানে প্রিন্সিপাল হিসেবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই কথাই এখানে বলা হয়েছে। এবং দশমত হলো প্রিন্সিপাল অফ কনস্ট্যান্ট ইভ্যালুয়েশন অফ দ্য সিস্টেম। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ সিস্টেমকে যদি সবসময় আপডেটেড না রাখা যায় তাহলে কিন্তু ভালো কিছু আমরা আশা করতে পারি না। তাহলে এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এত রকমের ইনভলভমেন্ট রয়েছে, এত রকমের বিভিন্ন কৌশলের কথা বলা হয়েছে, এত রকম ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে, এত রকমের যে সাপোর্ট সিস্টেমের কথা বলা হয়েছে, সেই সাপোর্ট সিস্টেমগুলো যে কোনো সময় কিন্তু বিকল হতে পারে। সেই জন্য নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেগুলো কিন্তু ইভ্যালুয়েশন করা দরকার। অর্থাৎ আমি যেন ব্রেইলের কথা বললাম, সেই ব্রেইলটা ঠিক আছে তো? আমি যদি কোনো একটা টেকনোলজি বেস বোর্ডের কথা বলি, সেই বোর্ডটা কতটা ফাংশন করছে, কতটা ফাংশনাল মোডে আছে সেটাকে দেখে নেওয়া। সেখানে যে সমস্ত টয়লেটগুলোতে ওয়েস্টার্ন ডিসেবিলিটি ফ্রেন্ডলি কোমোড বসানো হয়েছে সেটা কতটা এফেক্টিভ আছে, বা যে সমস্ত র্যামগুলো আমরা তৈরি করেছি সেই র্যামগুলো কতটা স্টুডেন্টদের ব্যবহারযোগ্য, অ্যাক্সেস করতে পারছে, এই নানান রকমের কিন্তু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। তবে এবং তার ইভ্যালুয়েশন করে যদি সেখানে কোনো রকমের সমস্যা আমরা দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে সেগুলোর প্রতি আমাদেরকে কিন্তু খেয়াল রেখে আমাদেরকে বাকি শিক্ষা কার্যটা পরিচালনা করার কথা এখানে বলা হয়েছে। এতক্ষণ ধরে আমি একটা ইনক্লুসিভ এডুকেশনের জন্য কী ধরনের প্রিন্সিপাল নেওয়া হয়েছে, ইনক্লুসিভ এডুকেশনের যে বিবর্তন, সেখানে যে তার যে হিস্ট্রি সেটা কীরকমভাবে এখানে আমরা এলো, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। এখন এই ইনক্লুসিভ এডুকেশনের কিছু গ্রহণযোগ্য মডেল পৃথিবীতে ব্যবহৃত হয়, সেগুলো একটু আলোচনার মধ্যে আমি যাচ্ছি এবং আমি বলতে চাইছি যে এই মডেলগুলো কেন এফেক্টিভ। তাহলে এখানে গার্টনার এবং লিপস্কি 1997-এ এই যত মডেল আছে সেই মডেলগুলোকে একটু ক্যাটেগরাইজ করার চেষ্টা করলেন, একটু ক্লাসিফাই করার চেষ্টা করলেন। তিনি গোটা সমস্ত মডেলগুলোকে পর্যালোচনা করে চিন্তাভাবনা করে সেখানে 3টে মডেলে এদেরকে ক্লাসিফাই করলেন। তাহলে মূলত গার্টনার এবং লিপস্কির এই 3টে যে মডেল, এক্সিস্টিং মডেল, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে। তাহলে প্রথম মডেলটি হচ্ছে কনসালটেন্ট মডেল, দ্বিতীয়টি হচ্ছে টিমিং মডেল, এবং থার্ড হচ্ছে যে কোলাবোরেটিভ অর কো টিচিং মডেল। সো ফ্রেন্ড, লেট আস সি যে এই মডেলগুলো কি বলছে, কিভাবে এরা শিক্ষা পরিচালনার ক্ষেত্রে বা একটা ইনক্লুসিভ সেটিংয়ের মধ্যে এই মডেলগুলো কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। তো প্রথমেই রয়েছে কনসালটেন্ট মডেল, অর্থাৎ
প্রয়োজনের সময় বিশেষ শিক্ষক বা বিশেষজ্ঞদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়। কনসালটেন্ট কথাটা থেকেই কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি। কনসালটেন্ট মানে হচ্ছে হোয়েন আই এম ফেসিং এনি প্রবলেম টু হোয়েন আই এম নট able to solve the problem and it is beyond my knowledge and expertise. In that case we need someone who can assist us, who can help us. তাহলে এই কনসালটেশনটা আমরা করি, আমরা বিভিন্ন ক্ষেত্রে করি। সেই ক্ষেত্রে এই কনসালটেশন থেকেই কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি, ধারণা করতে পারি যে যেহেতু একটা ইনক্লুসিভ এডুকেশনের সেটিংস বা প্রিন্সিপালগুলো আলোচনা করতে গিয়ে আমি বিভিন্ন রকমের সাপোর্ট সিস্টেমের কথা বলেছি, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের কথা বলেছি, তাই কনসালটেন্ট মানে হচ্ছে এখানে মূলত বোঝাই যায় যে কোনো তার এক্সপার্টিসটাকে নেয়া। এবং এখানে রিটিচিং আ ডিফিকাল্ট কনসেপ্ট অর স্কিল, হেল্পিং স্টুডেন্টস টু প্র্যাকটিস নিউলি অ্যাকোয়ার্ড স্কিলস। একদম প্রথমেই বলেছে আমরা যখন কোনো একটা স্কিল ডেভেলপ করাতে চাইছি সেটা করতে গিয়ে কিন্তু বারবার ফেল করতে পারে। তাহলে এখানে সেই স্কিলটা যখন আমরা ফেল করে যাচ্ছি তখন সেটাকে রিটিচ করানোর কথা বলছে, অর্থাৎ পুনরায় তাকে শেখানোর কথা বলা হচ্ছে, তাকে অনুশীলনের কথা বলা হয়েছে এবং সেই অনুশীলনের মধ্য দিয়ে তারা আবার সেটাকে শিখবে। তাই এখানে কনসালটেন্ট মডেলের মধ্যে কিন্তু একটা কোলাবোরেটিভ চিন্তাভাবনা কিন্তু লক্ষ্য করা যায়। কোনো একটা যার সঙ্গে আমি কনসাল্ট করছি তার সঙ্গে কিন্তু একটা কোলাবোরেশন করছি। দ্বিতীয়ত হলো এটি সাজেস্টিং ওয়েজ অ্যান্ড মিনস ফর অ্যাডপ্টিং অ্যান্ড মডিফাইং দ্য কারিকুলাম টু ফিট দ্য নিডস অফ অ্যান ইনক্লুসিভ স্কুল। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে একটি অন্তর্ভুক্তিমূলক স্কুলের প্রয়োজনের সাথে মানানসই করার জন্য পাঠ্যক্রমকে অভিযোজিত এবং পরিবর্তন করার উপায় এবং উপায়ের পরামর্শ দেয়া। আমরা যদি খুব ভালো করে বিশ্লেষণ করি বা এই প্রশ্নগুলি তুলি যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা শারীরিকভাবে বিভিন্ন রকমের সক্ষমতার কথা আমরা বলি, বিশেষ সক্ষম শিশু, তাদের যে কারিকুলাম বা পাঠ্যক্রম, তাহলে আর যে বাকি সাধারণ শিশু তাদের কারিকুলাম বা পাঠ্যক্রম কি একই রকম হবে? এখন প্রশ্ন হলো এই ধরনের প্রচুর টেকনিক্যাল প্রশ্ন কিন্তু অ্যারাইজ করতে পারে, কিন্তু আমরা মনে করি যে এখানে কারিকুলামটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারিকুলামটাকে কি করে আমরা একই শ্রেণীকক্ষের মধ্যে আমরা কি করে সেটাকে একই শিক্ষার্থীদের মধ্যে, অর্থাৎ যারা ডিসেবল বা যারা ডিসেবল নয় তাদের মধ্যে কি করে পরিচালনা করব, সেজন্য আমাদের কখনো কখনো সাজেশন দরকার হয়ে পড়ে। মানে বিভিন্ন রকমের সাজেশন বা বিভিন্ন রকমের ওয়ে আউট আমরা বার করার চেষ্টা করি এবং আমরা বিভিন্ন কিছু অ্যাডপ্ট করি যাতে করে সেই কারিকুলামটা আমাদের মডিফাই করতে যদি হয় তাহলে যাতে আমরা সেটা করেও একটা এক্সপেক্টেড রেজাল্ট পেতে পারি, সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং লাস্ট হলো একটি অন্তর্ভুক্তিমূলক সেটআপে শিশুদের সমস্যাগুলি পরিচালনা করার জন্য সাধারণ শিক্ষার বা শিক্ষার্থীদের নির্দেশনা বা অভিমুখী করা। মানে হচ্ছে যে গাইডেন্স অ্যান্ড ওরিয়েন্টিং দ্য জেনারেল এডুকেশন টিচার্স ইন হ্যান্ডলিং দ্য প্রবলেম অফ দ্য চিলড্রেন ইন অ্যান ইনক্লুসিভ সেট আপ। অর্থাৎ আমরা তো একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দর্শন গ্রহণ করেছি, সেখানে কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে দেখা যায় যে স্পেশাল এডুকেটর যারা এই বিষয়গুলোর সঙ্গে ভেরি মাচ কনসার্ন, তারা অনেক সময় রিক্রুটমেন্ট হয় না। তাহলে কি যে বিদ্যালয়ে যে আমরা ইনক্লুসিভ করেছি সেখানে তো অনেক শিক্ষার্থী তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ভর্তি হয়েছে, তাহলে তাদেরকে আমরা কিভাবে শেখাবো? তাই সবসময় তাদেরকে শেখানোর জন্য যে একজন স্পেশাল এডুকেটরই দরকার হবে সেরকম কিন্তু নয়। যারা আমাদের বিদ্যালয়ের সাধারণ শিক্ষক যাদের স্পেশাল এডুকেশনের ট্রেনিং নেই, তারাও কিন্তু এই বিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদেরকে শেখাতে পারে যদি তাদেরকে আমরা বিভিন্ন রকমের গাইডেন্স দিই বা ওরিয়েন্টেশন দিই। তবে তারা নিজেদেরকে কিন্তু একজন স্পেশাল এডুকেটর না হলেও তার যে স্পেশাল এডুকেটরের বিভিন্ন কাজ সেখানে কিন্তু সহায়তা করতে পারে। তাহলে এই মডেলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মডেল। এই মডেল থেকে আমরা একটা ধারণা পেলাম যে একটা ইনক্লুসিভ এডুকেশনের পরিচালনার ক্ষেত্রে কিভাবে বিভিন্ন যে সমস্যাগুলো অ্যারাইজ করে বা আসে সেগুলোকে এই মডেলের সাহায্যে আমরা একটা দিশা পেলাম যে কিভাবে সেগুলোকে সমাধান করতে হয়। এবং দ্বিতীয় একটা মডেল নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে টিমিং মডেল। দ্য জেনারেল অ্যান্ড স্পেশাল এডুকেশন টিচার্স ওয়ার্ক টুগেদার অ্যাজ মেম্বার অফ আ টিম। তাহলে একটা বিদ্যালয়ের মধ্যে দু রকমেরই টিচার থাকে, জেনারেল এডুকেশনের টিচারও থাকবে এবং স্পেশাল এডুকেশনের টিচারও থাকবে। এখন কথা হচ্ছে যে এই
যে কোনো কারিকুলামের ক্ষেত্রে সেটা কিন্তু সাধারণ শিশু এবং যারা স্পেশাল চিলড্রেন উভয়কে কিন্তু একই কারিকুলাম দিয়ে যখন আমরা শিক্ষাটাকে পরিচালনা করি, তখন এই যে স্পেশাল এডুকেটর এবং জেনারেল এডুকেটর তাদের মধ্যে কিন্তু একটা কোলাবোরেশন তৈরি করা দরকার, একটা টিম কনসেপ্ট কিন্তু এখানে আনা দরকার। তাই এখানে বলা হচ্ছে যে টিম মেম্বার্স মিট অন এ রেগুলার বেসিস, হ্যাভ কনস্ট্যান্ট কমিউনিকেশন। তাহলে এই যে টিম মেম্বার্সরা, তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট কমিউনিকেশনের দরকার হয়। এবং তৃতীয়ত হলো জয়েন্ট এফার্টস অফ অল দ্য টিম মেম্বার্স টুয়ার্ড দ্য সাকসেস অফ ইনক্লুশন। তাহলে এই যে টিম মেম্বারদের মধ্যে একটা জয়েন্ট এফার্টসের কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো টিচার যদি কোনো একটা সমস্যাকে হ্যান্ডেল করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে সে একটা অন্য টিচারের সাহায্য নেবে এবং তারা জয়েন্ট একটা এফোর্টের মধ্য দিয়ে সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করবে। এবং লাস্ট এখানে বলা হচ্ছে ডিসকাস ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিজ, মডিফিকেশান আর আইডিয়াস ফর অ্যাসেসমেন্ট অ্যান্ড বিহেভিয়ার স্ট্র্যাটেজিস। তাহলে এই যে বিভিন্ন স্ট্র্যাটেজিজের কথা বলা হয়েছে, বিভিন্ন মডিফিকেশনের কথা বলা হয়েছে, অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে, এগুলোর জন্য কিন্তু একটা টিম তৈরি হবে, যে টিম তাদের এক্সপার্টিসটা দেবে এবং যে যেখানে যার এক্সপার্টিস দরকার সে সেভাবে হেল্প করবে। অর্থাৎ এটা একটা টিম ওয়ার্ক হিসেবে কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে টিমিং মডেল, যেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং লাস্ট যে মডেলটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কোলাবোরেটিভ কো টিচিং মডেল। তাহলে কোলাবোরেটিভ অ্যান্ড কো টিচিং মডেল, এই নাম থেকেই কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি যে কোলাবোরেটিভ এবং কো টিচিং মডেল কী ধরনের হতে পারে। তাহলে কোলাবোরেশন সম্পর্কে আমি ইতিমধ্যেই কিন্তু একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, যে কোলাবোরেশন হচ্ছে বিভিন্ন টিচারদের মধ্যে, সাধারণ টিচার, স্পেশাল এডুকেশন টিচার এদের মধ্যে এবং বিভিন্ন রকমের টেকনিক্যাল পারসন তাদের মধ্যে কোলাবোরেশন। এই কোলাবোরেশনের মধ্য দিয়ে আমরা একটা প্রোডাক্টিভ কিছু করব স্পেশাল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে, এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে কোলাবোরেশন ইট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কোঅপারেশন অ্যান্ড কোলাবোরেশন অ্যামং মেম্বার্স অফ আ গ্রুপ টু অ্যাচিভ আ কমন গোল। তাহলে আমরা একটা কমন গোলকে অ্যাচিভ করতে চাই, সেই কমন গোলটাকে অ্যাচিভ করতে গিয়ে আমাদের কোলাবোরেশন দরকার। তাহলে কোলাবোরেশন এখানে বলা হচ্ছে যে প্রথমত মিনিমাম প্রবলেম রিগার্ডিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড রিশিডিউলিং। কোলাবোরেশন করতে গিয়ে সেখানে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করা এবং রিশিডিউলিং করতে হয়। লোয়ার স্টুডেন্ট টিচার রেশিও, এবং স্টুডেন্ট টিচার রেশিওটা অবশ্যই কম হতে হবে। আমাদের ভারতবর্ষের সরকারি নিয়মের মধ্যে যদি আমরা দেখি, সেখানে 1:30 স্টুডেন্টের কথা বলা হয়েছে। তাহলে এটা না হলে কিন্তু সেই কোলাবোরেশন করা সম্ভব হবে না। এবং কন্টিনিউয়াস অ্যান্ড অনগোয়িং কমিউনিকেশন অ্যামাং দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ, অর্থাৎ যেই গ্রুপের মধ্যে কোলাবোরেশনটা হবে তাদের মধ্যে একটা কন্টিনিউয়াস কিন্তু একটা কমিউনিকেশন থাকতে হবে। সেই কমিউনিকেশনের মধ্য দিয়ে এই কোলাবোরেশন প্রসেসটা কিন্তু এগোবে। তাহলে এই হচ্ছে কোলাবোরেটিভ টিচিং মডেল। ইট ইজ মোস্ট এফেক্টিভ ফর ইনক্লুসিভ এডুকেশন। এই কোলাবোরেটিভ টিচিং মডেলের একটা অন্যতম ফরম্যাট এখানে দেওয়া হয়েছে, ফরম্যাটস অফ কোলাবোরেটিভ অ্যান্ড কো টিচিং মডেল, অর্থাৎ এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। যেমন প্রথমত রয়েছে ওয়ান টিচার ওয়ান সাপোর্ট ফরম্যাট। এই ওয়ান টিচার অ্যান্ড ওয়ান সাপোর্ট ফরম্যাট কীরকম হয়? একটা বিদ্যালয়ের মধ্যে বা একটা শ্রেণীকক্ষের মধ্যে একজন টিচার থাকে এবং তার সাপোর্টিং হ্যান্ড হিসেবে কোনো একজন থাকবেন, তিনি পাঠ পরিচালনা করবেন, একজন টিচার, এবং সেই পাঠ পরিচালনা করতে গিয়ে যে সমস্ত আনুষঙ্গিক সাপোর্ট দরকার হবে সেগুলো কিন্তু সাপোর্ট টিচার তাকে দেবে। দ্বিতীয়ত হলো প্যারালাল টিচিং ফরম্যাট। প্যারালাল টিচিং ফরম্যাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে ইনক্লুসিভ সেটআপের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য এবং এফেক্টিভ মেথড অফ টিচিং। এখানে টিচার তাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের একটা পদ্ধতিতে পড়াবেন এবং পড়াতে পড়াতে সেখানে সেই বিষয়কেই আবার আরেকজন শিক্ষক যিনি এখানে তার সঙ্গে রয়েছেন প্যারালালি, সেই বিষয়টার উপরে তিনি আবার আলোকপাত করবেন, যার ফলে শিক্ষার্থীরা একই বিষয়কে কিন্তু দুবার আত্মস্থ করার একটা সুযোগ পেয়ে যাবে। এবং থার্ড রয়েছে স্টেশন টিচিং ফরম্যাট। স্টেশন টিচিং ফরম্যাট ইজ মোস্ট এফেক্টিভ। এখানে একটা ক্লাসরুমের মধ্যে একজন টিচার শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে বিভিন্ন স্টেশন তৈরি করবেন এবং সেই স্টেশনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পাঠদান করবেন, যার ফলে
সেখানে এই যে বিভিন্ন স্টেশনগুলো তৈরি হচ্ছে তাদের মধ্যে একটা কম্পিটিটিভ একটা শেখার একটা আগ্রহ তৈরি হবে এবং তারা অনেক ইন্টারেস্ট অনুভব করবেন। এবং অল্টারনেটিভ টিচিং ফরম্যাট মানে হচ্ছে কোনো একটা বিষয়কে একটা কোনো মেথড দিয়ে পড়ানোর পরে তার পাশাপাশি আরেকটা বিষয়কে কিন্তু আরেকটা মেথড দিয়ে একই বিষয়কে আবার যখন পড়ানো হয় সেটা হচ্ছে অল্টারনেটিভ টিচিং ফরম্যাট। এবং লাস্ট হচ্ছে টিম টিচিং ফরম্যাট মানেই হচ্ছে বিভিন্ন এক্সপার্টিস টিচারদের নিয়ে একটা টিম তৈরি করা এবং সেই টিম তৈরি করতে গিয়ে সেখানে যার যা এক্সপার্টিস আছে সেই বিষয়টা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে এই যে কোলাবোরেটিভ ফরম্যাটের বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো এখানে আমি আলোচনা করলাম এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধরে আমরা ইনক্লুসিভ এডুকেশনের বিবর্তন, ইনক্লুসিভ এডুকেশনের বিভিন্ন যে নীতি গ্রহণ করা হয়েছে, ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের যে টিচিং ফরম্যাট সেগুলো আমরা আলোচনা করলাম। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা ইতিমধ্যেই আমাদের যে আজকের যে আলোচনার যে একেবারে প্রথম যে টাইটেল পেজ সেখানে আমি ব্যবহার করেছি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, চিলড্রেন উইথ স্পেশাল নিডস। আমাদের মধ্যে নানান রকমের কনফিউশন বিভিন্ন সময় হয়ে থাকে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা কাদেরকে বলবো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিভাবে কনসিডার করব। এখানে CWSN অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস সম্পর্কে একটা আইডিয়া এখানে দেয়া হয়েছে যে কেমন হবে। অর্থাৎ CWSN ইজ এ টার্ম ইউজ টু রেফার টু চিলড্রেন who have disabilities or impairments that require additional support and accommodations to meet their educational developmental needs। অর্থাৎ আমাদের সমাজে আমরা এমন কিছু শিশুদের দেখতে পাই যাদের কোনো না কোনো ডিসেবিলিটি রয়েছে, কোনো না কোনো এম্পায়ারমেন্ট রয়েছে, যাদের একটু সাপোর্ট দরকার হয়, যাদেরকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হয়। তারা নিজেরা হয়তো সেভাবে সচেতন নয় বা সেই সচেতনতা তাদের নেই, যার ফলে তাদের এই চাহিদাগুলো রয়েছে, বিশেষ চাহিদাগুলো রয়েছে। এই বিশেষ চাহিদাগুলো যাদের আছে তাদেরকেই আমরা কিন্তু চিলড্রেন উইথ স্পেশাল নিডস হিসেবে কনসিডার করি। এখন কথা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কেমন তাদের হয়, তাদের কোন কোন জায়গাতে তাদের আমরা আইডেন্টিফাই করব বা কেমন হবে তাদের বিভিন্ন রকমের বিহেভিয়ার, সেগুলো এখানে প্রতীকী চিহ্নের সাহায্যে দেখানো হয়েছে। যেমন এখানে বলা হয়েছে ভিশন। আমরা একটা শ্রেণীকক্ষের মধ্যে অনেক শিক্ষার্থীদের দেখব বা পাবো যাদের অনেক লো ভিশন থাকে, তাদের ব্ল্যাকবোর্ড দেখতে অনেক অসুবিধে হয়, যাদের কোনো কিছু লিখতে গিয়ে তাদের দেখতে অসুবিধা হয়, এবং প্রচুর শিক্ষার্থী রয়েছে যারা কমপ্লিটলি ব্লাইন্ড, যাদের কোনো ভিশন নেই। এবং হিয়ারিং ইম্পেয়ারমেন্টের কথা যদি বলি, আমরা অনেক শিক্ষার্থী রয়েছে যারা স্বাভাবিকভাবে শুনতে পায় না। আমরা যদি মুভমেন্টের কথা বলি, প্রচুর শিক্ষার্থী রয়েছে যাদের কোনো স্বাভাবিক ফিজিক্যাল মুভমেন্ট নেই। আমরা অনেক শিক্ষার্থী যদি দেখি যাদের সেরিব্রাল পলসি রয়েছে বা অটিজম রয়েছে, তাদের কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তাহলে অল দিজ আর দ্য ক্যাটাগরিজ আন্ডার দ্য CWSN। এবং পারসেপচুয়াল মোটর প্রবলেম, অর্থাৎ পারসেপশানে অনেকের প্রবলেম রয়েছে, অনেকের সোশিও ইমোশনাল প্রবলেম রয়েছে, অর্থাৎ সোসাইটিতে তারা ঠিকমতো অন্যদের সঙ্গে বিহেভিয়ার করতে পারে না। অনেকের ইন্টেলিজেন্স অনেক সময় বেশি হলেও অনেক প্রবলেম হয়, আবার অনেক লো হলেও অনেক প্রবলেম হয়। এবং অ্যাডাপটিভ বিহেভিয়ার রয়েছে অনেকের। অল দিজ আর দ্য most important problem and we consider all the children as a children with special needs। এখন এখানে কিছু টাইপসকে ব্যাখ্যা লিস্ট হিসেবে দেয়া হয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে যে হিয়ারিং ইম্পেয়ার্ড অর্থাৎ শ্রবণ বিশেষভাবে সক্ষম, অর্থাৎ যারা শ্রবণে প্রবলেম রয়েছে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড যেটা আমি এইমাত্র বললাম, এবং ইন্টেলেকচুয়াল ডিজেবল যারা মানসিকভাবে অনেক সমস্যা তাদের রয়েছে, লার্নিং ডিসেবিলিটি রয়েছে যারা শিক্ষার ক্ষেত্রে তারা মনোনিবেশ করতে পারে না, তাদের অঙ্কের ক্ষেত্রে প্রবলেম হয়, তাদের বিভিন্ন রকমের রিডিংয়ের ক্ষেত্রে প্রবলেম হয়, রিডিং ডিসেবল, লার্নিং এর ক্ষেত্রে ডিসেবিলিটি রয়েছে। আমরা বিভিন্ন নামে এদেরকে চিহ্নিত করি, যেমন কখনো ডিসক্যালকুলিয়া অর্থাৎ যারা ক্যালকুলেশন ঠিকমতো করতে পারে না, অঙ্ক করতে পারে না, ডিসগ্রাফিয়া, এবং যাদের বিভিন্ন এই ধরনের প্রবলেম রয়েছে সেগুলো আমরা এরকম বিভিন্ন নামে অভিহিত করি। এবং বাক বিশেষভাবে সক্ষম অর্থাৎ স্পিচ ডিসেবিলিটি, যারা ঠিকমতো কথা বলতে পারে না, তার ফলে তাদের টিচারদের সঙ্গে কমিউনিকেট করতে পারে না, এই ধরনের শিশুরাও রয়েছে। চিলড্রেন উইথ মাল্টিপল ডিসেবিলিটি অর্থাৎ একই শিশুর মধ্যে
এই ধরনের 3-4টে প্রবলেম একসঙ্গে রয়েছে, অর্থাৎ সে তার ভিজুয়াল প্রবলেম রয়েছে, তার হিয়ারিং প্রবলেম রয়েছে এবং তার আইডি বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি প্রবলেমও রয়েছে। তাহলে এদেরকে আমরা বলছি চিলড্রেন উইথ মাল্টিপল ডিসেবিলিটি। এবং শুধুমাত্র ফিজিক্যাল ডিসেবিলিটি নয়, তার বাইরে চিলড্রেন উইথ স্পেশাল নিডস মানে আরও অন্যান্য অনেক ধরনের সমস্যা আছে, যেগুলো থাকলেও কিন্তু তারা শিক্ষার শ্রেণীকক্ষের মধ্যে তারা সেভাবে কিন্তু নিজেদেরকে ইনভলভ করতে পারে না। যেমন চিলড্রেন উইথ অর্থোপেডিক ডিসেবিলিটি, এই যে ডিসেবিলিটিগুলোর কথা বলছি আমি, এগুলো কিন্তু 2016 যে ডিসেবিলিটি অ্যাক্ট হয়েছে সেখানে কিন্তু এর অনেক রকমের চেঞ্জেস হয়েছে, সেটা একটু আমাদেরকে ভালো করে দেখতে হবে। সেখানে আগে যেমন 7 রকমের ডিসেবিলিটি ছিল, বর্তমানে সেখানে কিন্তু 21 রকমের ডিসেবিলিটির কথা বলা হয়েছে। তাই অনেক টার্মিনোলজি বা অনেক কিছু হয়তো চেঞ্জ হয়ে থাকতে পারে, সেটা একটু আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে মানসিক অশান্তি সহ শিশু, অর্থাৎ চিলড্রেন উইথ ইমোশনাল ডিস্টারবেন্সেস, যাদের বাবা মার মধ্যে প্রবলেম আছে, যার ফলে তার নিজের মধ্যে সেই ধরনের প্রবলেম তৈরি হয়েছে, সমাজে কোথাও কোনো প্রবলেম আছে সেখান থেকে সে ডিস্টার্ব হয়েছে, এটাও কিন্তু বিশেষ চাহিদা আমরা বলবো। তারপরে হচ্ছে চিলড্রেন উইথ সুপিরিয়র ইন্টেলেকচুয়াল এবিলিটি, অর্থাৎ গিফটেড যাদেরকে আমরা বলি, যারা অনেক বেশি বুদ্ধি এবং অনেক বেশি ক্রিয়েটিভ, তাদেরকে নিয়েও কিন্তু বাকি শিশুদের সঙ্গে একসঙ্গে পড়াতে গিয়ে অনেক সমস্যা হয়। চিলড্রেন উইথ ক্রিয়েটিভ ট্যালেন্টের জন্য আলাদা সেটিংসের দরকার হয়। তারপরে রয়েছে চিলড্রেন উইথ সোশ্যাল ডিসঅ্যাডভান্টেজেস, সামাজিকভাবে দারিদ্রতার কারণে বা কোনো সমাজের বিভিন্ন রকমের যে সমস্ত যে স্ট্রাটিফিকেশন রয়েছে অর্থাৎ স্তর রয়েছে, সেই অনুযায়ীও অনেকে নিজেদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে ওঠে। এবং চিলড্রেন উইথ ডেলিনকুয়েন্ট টেন্ডেন্সি, অনেক শিশুদেরকে আমরা দেখব যাদের অনেক রকমের বিহেভিয়ার প্রবলেম রয়েছে, তারা শ্রেণীকক্ষের মধ্যে অনেক ডিস্ট্রাকটিভ কাজ করে, ভাঙচুর করে, যে বিভিন্ন রকমের যে ডিসওবিডিয়েন্ট হয়, শিক্ষকদের কথায় কনসেন্ট্রেট করে না, তাদের মনোযোগে অনেক রকম ডিস্টারবেন্স রয়েছে, অর্থাৎ এদেরকে আমরা বলি ডেলিনকোয়েন্ট টেন্ডেন্সিস। এই ডেলিনকোয়েন্ট টেন্ডেন্সিসও অনেক বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই, যাদেরকেও আমরা স্পেশাল নিড চিলড্রেন হিসাবে আমরা অন্তর্ভুক্ত করি। এখন কথা হচ্ছে যে এই CWSN অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের ইতিমধ্যেই আলোচনা করেছি যে বিভিন্ন রকমের প্রিন্সিপাল কথা বলেছি এবং কিছু মডেলকে আমি আলোচনা করেছি। এখন কথা হচ্ছে যে তার বাইরেও আরও কোনো রিকোয়ারমেন্ট দরকার কি না, তার বাইরেও আমাদেরকে ভাবতে হবে। যেহেতু তারা খুব স্বাভাবিক শিশু নয়, যেহেতু তারা স্বাভাবিকভাবে পড়াশুনো করতে পারে না, তাদের আমরা শিক্ষার আওতায় নিয়ে এলাম, অন্তর্ভুক্তি করলাম, যেহেতু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা এখানে বলছি, অর্থাৎ সেই ফিলসফি বা সেই দর্শন আমরা গ্রহণ করেছি। কিন্তু আমরা দেখব যে অনেক ক্ষেত্রে তাদের অনেক রকমের সাহায্য সহযোগিতা দরকার, তার জন্য অনেক রিকোয়ারমেন্টের দরকার হয়। তাহলে এখানে আমি আলোচনা করছি যে কী ধরনের রিকোয়ারমেন্ট আমাদের দরকার। অ্যাওয়ারনেস অফ ডিসেবিলিটি অ্যান্ড স্পেশালিটি, এই যে বিভিন্ন রকমের সক্ষমতার কথা এখানে বলছি, আমি বিশেষ চাহিদার কথা বলছি, এগুলো সম্পর্কে আমাদেরকে একটু অ্যাওয়ারনেস দরকার, আমাদের একটু নলেজ দরকার। দ্বিতীয়ত হলো কোপিং উইথ দ্য ডিসেবিলিটি অ্যান্ড স্পেশালিটি, অর্থাৎ কোপ আপ করা, তাদের সঙ্গে মানে একটা নিজেকে আত্মস্থ করা বা নিজেকে তার সঙ্গে মেলানো। কারণ অনেক ক্ষেত্রে এই বাচ্চাদের কিন্তু সামাজিক মেলামেশায় অনেক রকম প্রবলেম হয়। সাধারণ শিশুরা যেমনি আমাদের সঙ্গে এসে সবসময় একটা ইন্টারেকশান করে, এটা তারা নাও করতে পারে। তাহলে উই শুড হ্যাভ নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হাউ টু কোপ আপ উইথ দ্য চিলড্রেন দোজ হু আর কামিং উইথ দেয়ার ডাইভার্স নিডস। এবং এখানে অ্যাকসেপ্টেন্স উইথ দেয়ার ডিসেবিলিটি অ্যান্ড স্পেশালিটি, অর্থাৎ উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি কনফিউশন, জাস্ট উই হ্যাভ টু মেক আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড মাইন্ড সো দ্যাট উই ক্যান অ্যাকসেপ্ট দেম, সো দ্যাট উই ক্যান ওয়েলকাম দেম ইন আওয়ার রেগুলার ক্লাস। দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড অফ দ্য টিচার, দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড অফ স্টেক হোল্ডার্স। যারা ইনভলভ রয়েছে এর মধ্যে প্রত্যেককে কিন্তু এরকম একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন, সঠিকভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে, সেখানে যেন কোনো রকমের এরকম মিসগাইডেড তাদেরকে আমরা না করে দিই। এবং জীবনের কাজকর্মে করতে গেলে যে ইন্ডিপেন্ডেন্স ইন লাইফ অ্যান্ড ফাংশনিং, এটাও কিন্তু দরকার, অর্থাৎ স্বাধীনভাবে এই কাজগুলো করতে হবে। তাহলে অল দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্টস অফ দ্য CWSNs, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে জন্য এই ধরনের রিকোয়ারমেন্টগুলো দরকার। এবং স্যাটিসফ্যাকশন ফর স্পেশাল লার্নিং,
এবং সেখানে যেহেতু অনেক রকমের চ্যালেঞ্জ রয়েছে, স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না, তাই এটাও কিন্তু দরকার। স্যাটিসফাই কিন্তু হতে হবে। সঠিক নির্দেশনা এবং কাউন্সিলিং, সেখানে তাদের মেন্টাল অনেক প্রবলেম থাকে, তাদের মানসিক গঠনে অনেক সমস্যা থাকে, তার জন্য প্রপার একটা কন্টিনিউয়াস কাউন্সিলিং তাদের করতে হবে। এবং ইকুয়াল এবং ইকুইটেবল এডুকেশনাল অপরচুনিটি, তারা যেহেতু বঞ্চিত, তারা যেহেতু ডিসক্রিমিনেটেড সমাজে, তাই তাদের এই ইকুয়ালিটিকে এনশিওর করতে হবে, তাদের ইকুইটিকে এনশিওর করতে হবে। এবং বিশেষ সাহায্য বা সরঞ্জাম এবং সহায়ক ডিভাইস, অর্থাৎ যেগুলো অলরেডি আমি আলোচনা করেছি, বিভিন্ন রকমের টেকনোলজিকে ইন্টিগ্রেট করতে হবে, তবেই কিন্তু আমরা তাদেরকে সঠিকভাবে শেখাতে পারবো। এবং ইনসেনটিভস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ এই ধরনের বিভিন্ন বিষয়ে যদি করতে হয় তাহলে কিন্তু সেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু দরকার, কারণ সেখানে অর্থ না হলে কিন্তু এই বিষয়গুলোকে ঠিকমতো আমরা এগোতে পারবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন রকমের বিভিন্ন যে বিবর্তন, অর্থাৎ ইতিহাস, আমরা কোথা থেকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণে এলাম, সেখানে বিভিন্ন রকমের মডেল কিভাবে আমরা ব্যবহার করতে পারি, সেখানে বিভিন্ন রকমের প্রিন্সিপাল গ্রহণ করা হয়েছে, এবং সেখানে কী ধরনের টিচিং এইডস বা কীভাবে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি, নানান ধরনের বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এবং এখানে আরও আলোচনা করা হয়েছে যে কাদেরকে আমরা চিলড্রেন উইথ স্পেশাল নিডস বলবো, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব, এবং কারা হচ্ছে স্পেশাল নিডস কাদের রয়েছে, এই ধরনের আলোচনা করা হয়েছে। এবং এখানে আলোচনা করা হয়েছে যে আমাদের অ্যাটিটিউড বা আমাদের দৃষ্টিভঙ্গি কেন বদলানো দরকার। তাই আমরা মনে করি এই বিষয়গুলো যদি আমরা ঠিকঠাক মতো এগোতে পারি, তাহলে আমাদের আগামী দিনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ আরও সুন্দর হবে। এবং যে সমস্ত শিশুরা বিভিন্ন কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে আমরা শিক্ষার আওতায় আনতে পারবো, তাদেরকে আমরা সুস্থভাবে শেখাতে পারবো, এবং আগামী দিনে আমাদের ভারতবর্ষের তারা একজন সঠিক নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এবং যেই নাগরিক কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থায় কন্ট্রিবিউট করতে পারবে, এবং তারা একজন হিউম্যান রিসোর্স হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে। এটাই কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একেবারে মূল উদ্দেশ্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আজকের এই অনুষ্ঠানের এই বক্তব্য এখানেই শেষ করছি। I would like to convey my sincere thanks to IITE, Indian Institute of Teacher Education, Gujarat, for giving me the opportunity to be a resource person for the project Ek Bharat Shrestha Bharat.